প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী যে যেখানে আছেন প্রত্যেককে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন বা এখনও দেখেন নাই, তাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ও ঈদ মোবারক। আশা করি সবাই প্রিয়জন ও আত্মীয় স্বজন নিয়ে গ্রামে ঈদের ছুটি কাটাইতেছেন। দোয়া করি ভালোভাবে ঈদ কাটায়, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটায় আবার যার যার গন্তব্যস্থানে চলে আসেন, এই দোয়া কামনা করি। প্রত্যেক দিনের মতন ভাই আমার এমডি রাজ আহমেদ ভ্রমণ চ্যানেলের নিয়মিত এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আসলে ভিডিওটা শোকের ভিডিও, কোনো আনন্দের ভিডিও না। ভিডিওটা আসলে কি করে বুঝাবো আপনাদের, কি করে বলবো বুঝেও পারতাছি না। আসলে বিক্রমপুর আমার গ্রামের বাড়ি, নিজ গ্রাম, শৈশব কৈশোর আমার এই বিক্রমপুর নিজ গ্রামে আমি কাটিয়েছি। পড়ালেখা বলেন যাই বলেন, আমি আমার গ্রামেই আমি পড়ালেখা, স্কুল, কলেজ আমি ওইখানেই সব কিছু শেষ করছি। আসলে কি বলবো যে আমার মার দূর সম্পর্কের এক খালা হন, তিনি 2021-এর হজ কইরা তার গোটা পরিবার হজ করতে গিয়েছিল। হজ করার পরে দেশে ফিরে আসার পরে কিছুদিন পরে নাকি সে মারা গিয়েছে। আসলে মৃত্যু তো মানুষের একটা জীবন সঙ্গী। যখন যেখানেই যাবেন মৃত্যুটা আপনার সাথে বেড়াতেই চলে যায়, আপনার সাথে মোট কথা অলরেডি থাকে। ওয়ালাইকুম আসসালাম। আসলে মানুষের মৃত্যু জিনিসটা এরকম, কি বলবো, আজকের দিনে আর যখন মৃত্যু আসে কেউ ঠেকে রাখতে পারে না। আসলে মৃত্যু জিনিসটা এমনই, কারোর জন্য অপেক্ষাও করে না, একটু দেরিও করে না, একটু পরেও আসে না। নির্ধারিত যে সময়টুক থাকে ওই সময়টুক, নির্ধারিত যে সময় উপরওয়ালা দিয়া দিছেন ওই কারেক্ট সময়টুকের ভিতরেই চলে আসে ঠিক মতন সময়। আসলে মরণের যদি ভয় করতাম তাহলে একে অপরের সাথে যুদ্ধ, ঝগড়া, ফ্যাসাদ, অশান্তি, বিশৃঙ্খল এগুলো করতাম না। সবার প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত থাকতো, পৃথিবীটা কত সুন্দর সুখেরই হইতো, তাই না? একবার চিন্তা করলেও চিন্তাও করি না। যাই হোক, আসলে যে লোকটা মারা গেছে এই লোকটা পরোপকারী ছিলেন, প্রত্যেকটা মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তেন। শুনছি আমি স্থানীয় পাড়া প্রতিবেশীদের মুখ থেকে শুনছি, যারা এই জায়গার বাসিন্দারা তাদের মুখ থেকেই বলছে যে এবার আসার সময় তো তারা বলছেন আসলে লোকটা মহান ছিল, ভালো ছিল। ভাই ভেতকা, আসলে কি বলবো, এরকম ভালো মানুষের হায়াত বেশি দিন হয় না, খুব কমই হয়। আর ভালো মানুষ বেশি দিন থাকে না, এটা আমি ছোটবেলা থেকেই শুনছি, হওয়ার পর থেকে বুঝতে পারছি। এই লোকটা অনেক উপকারী ছিল, পরোপকারী। আমি নিজের চোখেও দেখছি। আসলে বিষয়টা না দেখলে বিশ্বাসও করতাম না। আমার মার মুখ থেকে, পাড়া প্রতিবেশীর মুখ থেকে যাই যতটুকু শুনছি, নিজের চোখেও দেখছি। আসলে শুনছিলাম তার গোটা পরিবারের থেকে সে নাকি হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল 2021-এ। হজ করে আসার পরে গোটা পরিবারই হজ করতে গেছিল। তার হাজবেন্ড আছে এখনো, তার বয়স হবে 105 থেকে 6 বছর বয়সী হতে পারে। তার হাজবেন্ড এখনো আল্লাহ রাখছেন, তবে তার হাজবেন্ডের আগেই তিনি মনে করে যা এই দুনিয়া ছেড়ে ভালোবাসা, মায়া, মহাব্বত সবকিছু ছেলে সন্তান ত্যাগ করে চলে গেছে ওই আখিরাতের জগতে।
আল্লাহ তাআলা তার সব ও আলো তারে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, তার কবরটা যেন মাগফিরাতের কামনা করি, তার আত্মাটা যেন মাগফিরাতের কামনা করি, তার কবরটা যেন ভালো থাকে তার কবরে সে যে সময় সিনা হের কাছে দোয়াও করি। আসলে প্রত্যেকটা মানুষের দোয়া ছাড়া আমরা কিছু করতে পারবো না। যিনি করার মালিক তিনি হলেন আল্লাহ, তিনি চাইলে সব সম্ভব। তবে আমাদের এতটুকু বিশ্বাস, তার যদি খুঁটিখাটি কোনো দোষ ত্রুটি থাকে আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে এই আমার বিনীত অনুরোধ। তারপরও এমনি ক্ষমাশীলকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। ক্ষমা চাইলে এতে ছোট কিছু না, আমরা নিজের লজ্জাবোধ করলে ভুল হবে। আল্লাহ হয়তো একটা গুণ দিয়া রাখছে, বুঝেন নাই? ক্ষমা চাইলে কোনো লজ্জার কিছু না, অন্যায় করলে ক্ষমা চাইতেই পারে। তো অন্যায় করার থেকে যে ক্ষমা চাইতে পারে সেই তো চুল তো কাইটাই গেছি, এর আগের বার দেখছেন না কোনো দোষ ধরছে চুলে, তার তাইলে চুল তো কাইটাই যামু। এটা তো না আইসি এনে দৌড়ে প্রত্যেক বছর তার মায়া দেখতে আয়োজন করে, অনুষ্ঠান উদযাপন করে। তো যাই হোক, আমাদেরও বলছে যে আপনারা আসবেন, ওই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করবেন। তা আমরা, আমার মা বলছেন অবশ্যই এলা কি জিনিস দিছে খাওয়ান লাগবো, বুঝছেন না? তো যাই হোক, বিয়ে করতে পারবো না, দুঃখের বিরহ বুকের ভিতরে নিয়ে আবার চলে যেতেছি। আমি তো আপনাদের আগেও বলছি যে এখানকার ভিডিও আসলে তুলে ধরার মতন নয়, আর তার কবরটাও আমি দেখাতে পারলাম না। আসলে এগুলো তোলা এলাও না, তার জন্য আমি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো তুলে ধরতে পারি নাই। কিছু মনে করবেন না, আন্তরিকভাবে আমি দুঃখিত। আসলে ভিডিও অনেক মানুষের পছন্দ করে ভিডিও করাটা, যারা বুঝেন, আবার যারা বুঝেন না তারা নেগেটিভ ভাবেন যে ভিডিওটা করলে হয়তো কোনো ক্ষতি হবে, প্লাস ভালো কিছু হবে না। ভালো কিছুর আসলে যে ভিডিও সবাই যে খারাপ, সবাই যে একটা নেগেটিভ অবস্থা করবে, একটা ভিডিও তুইলা মানুষের খারাপ বা হস্তনস্ত বা হেও করব, এই ধরনের ছেলে বা লোক আসলে আমরা ভিডিও করি জাস্ট একটা বিনোদনের জন্য, স্মৃতিটা ধরে রাখার জন্য, আবেগটা মনে রাখার জন্য। আর বিষয়টা মনে করেন আমি বিনোদনের জন্যই বেশিরভাগ আমি ভিডিও করি। এমডি রাজা আহমেদ ভ্রমণ চ্যানেলটি যদি কারো ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি শেয়ার, কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। নাইস ভিডিও বলে কমেন্ট করবেন, নিকৃষ্ট করে দিতে নিকৃষ্ট। আর খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন, সমস্যা নাই। সবার চোখেই যে একটা মানুষ ভালো হয়ে ওঠে এমন কোনো কথা না, সবার চোখেই যে একটা মানুষ খারাপ হয়ে ওঠে এমনও কোনো কথা না। কারো চোখে ভালো, কারো চোখে খারাপ, এটাই জীবন, এটাই সমাজ, এটাই বাস্তবতা। বাস্তবতা তো অবশ্যই আমাদের সকলের মেনে নিতে হবে। কি কইরা থুইছে শালা, জঘন্য জিনিস করছে। আর তাইলে দে হারে দে কি কাটাইলেন আলা, দেখছেন? এই তাবিজ দিছি ফালাইয়া ভিডিওটা কতদিন হালাই, যেমন আমি অনেক সময় অনেক জায়গায় আমি ভিডিও করি, অনেক পলায়া লুকায়া বা তেরামি কইরা, আসলে অনেক আমার বাধা দেয় যে ভাই ভিডিওটা এখানে করে না বা এলাও না। যারা এইচডি করে কোটা লোকই থাকে অন্যরকম, কেননা আমার একটা চ্যানেল আছে আসলে। আর আমিও নিজেও চাই যে আমার কিছু কিছু স্মৃতিগুলো, কিছু কিছু আবেগগুলো আমি আমার এমডি রাজা আহমেদ চ্যানেলটিতে থাকুক, বা আমরা দেখি, বা এই কারণে আইব না, বা কোনো একদিন দেখলে মনে পড়ব, বা সেই পুরনো স্মৃতিগুলো একটু দেখব, ঘটে যাওয়া পিছনের অতীতগুলো বর্তমানে খুলে কয়জনই দেখে। আসলে সেরকম দেখলে হয়তো পিছনের অনুরাগ, অনুবচন নিজের ভিতর তৈরি হবে। এই জন্যই হয়তো আমার এই ভিডিওটা তোলা, না হয় অন্য কোনো কিছুর জন্য না। এখন আপনারাই বিচার করুন যে আমি কোনো খারাপ কোনো উদ্দেশ্য করি কি না, বা ভিডিও বানাতে কেন ভাই খারাপ ভিডিও করব বা খারাপ কেন হব ভাই? একটা মানুষ, একটা পরিবার নিয়ে আমি খারাপ একটা ভিডিও করে আমার লাভ কি?
তাদের তো ক্ষতি হইতেছে আর আমি হাসতাছি, এমন ও হাসির এদিকে আমার ঝড় দরকার নাই। দিব। আমি এমন ভিডিও ভাইয়া করি না। আমার ভিডিও সামাজিক ভিডিও হতে হবে, আমার ভিডিওটা বাস্তবতা নিয়ে হতে হবে, আমার ভিডিওটা কিছু শিখার বা কিছু শিক্ষাজনক ভিডিও হতে হবে। আমি এইগুলো নিয়ে এই ভিডিও করি ভাই, আমার ক্যাটাগরি ধরেন এরকম। তো যাই হোক, তার গোটা পরিবারটার ভিতরে আগের মতন যে মায়া মোহাব্বত আমি তো দেখলাম যে তার কে মানে সব মানুষগুলাই আছে, একটা মানুষ নাই। আর মার আছিল। ঘরের ভিতরে একটা চিন্তা করবেন, যদি মুরব্বী মানুষ যদি না থাকে না, ঘরটা কিন্তু ভালো লাগে না, কেমন এডি। কেমন টাইপের মনে হয়। যেমনটা আমি বলি, আমার নানা নানি বাড়িতে প্রত্যেক বছর আমি যাওয়ার চেষ্টা করি, আর না হইলে তো হইব না। ঈদ উপলক্ষ করেই। যখন আমার নানা বাড়িতে কি ধরেন একটা অবস্থা আমার নানা বাবা। বা নানি বা কোথাও গেছে, এই ঝড় থাকলে ঝামেলা। আত্মীয় স্বজন জোর করে তাদের নিয়ে গেছে, তখন বাসায় আমি তো চুল লাড়ন যায় আমার না, ভালো ধোন লাগে যায় না, না, কিছু আমার করা তখন যায় না। খুব খারাপ লাগে যে যাদের দেখতে এলাম তারা যদি না থাকে তো কাদের কাছে আসলাম। ঝড় এত বড় একটা এরকম জিনিস। চিন্তা ভাবনা করে অনেক সময় আমি ঢাকাও ফিরে আসি, বা অনেক সময় ঢাকার থেকে যাওয়ার সময় আমি জিজ্ঞাসা করি এই দেখছেন যে আসলে মোডের লগে বাড়িটা করছে, কেমন নানি সুন্দর নানি কালার। নানা ওইটা যদি তারা সিঁড়িটা কি ওখানে না আছে দেওয়া কিনা, যেমনে দিত, আমি গেলে যদি তাদের না পাই তাহলে তো যে ওদের যাওয়ার লগে। উদ্দেশ্যটা কোনো মানেই হইল না, সার্থক হইলাম না। আসলে ময় মুরব্বীর যে একটা ভালোবাসা, এটা অনেকে না বুঝলেও আমি বুঝি। দেখেন, নানা নানি দিয়েই বুঝতে পারলাম যে আসলে মুরব্বী মানুষ না থাকলে বাড়ির কতটা অসম্মান বা বাড়ির সৌন্দর্যটা মইরা যায়, হ্যাঁ, ওই ভালোবাসাটা পাওয়া সামনে যায় থেকে না, লমু আসলে এটা বোঝা গেল। ইস্টানি তো তো সামনে। এরকমই এই বাসায় যখন আমি গেলাম, তখন তাদের বাসায় কি বলবো, ওদিকটা যাইবেন মানে পোস্তগোলা হইয়া সবাই আছে, মানুষটা নাই। আমারও খুব শিয়াবাড়া হইয়া ভালোবাসতো, যাইবেন? আমার জন্য বলছিল যে না এমনি বাইরে যাবো। আমার মারে যে দেখ তোর ছেলের শিয়াবাড়া জন্য হইয়া যাইবেন আমি- মুক্তারপুর হইয়া। আমার আমার হ্যাঁ? নাতি আছে একটা, নাতিন, হে যদি দিকটা তোর ভালো দূর, লাগে তুই অনেক নিতে সময় পারিস। লাগবো। বড়টা না বা ছোটটা, তোর যেটা ভালো লাগে আমরা তারে সেই ওদিকটা তো নাতিনই দেবো। জাম অনেক। তো আমি আর কি মানে মানে অতটা গুরুত্ব দিইনি, ওরা তো বড় করে ভাবি নাই যে আসলে কিসমতে নাই ভাই, আমি চাইলে কি হবে ভাই। আসলে আমি বুঝতে পারি না, এখন বুঝতে পারতেছি যে ভুলটা কতটা করছি। আসলে আমি এতটা ভালো না জানলে হয়তো এতটুকু করতো না। ওই অনেক আগে গেছিলাম, আসলে অনেক আগে গেছিলাম, এখন তো শুনতেই বুঝতেই পারি নাই যে আমি যে সে মারা গেছে। আসলে আমি ভাবছিলাম সেও আছে, বুঝতে পারি নাই যে সে অতি তাড়াতাড়ি চলে যাবে। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে বিষয়টা, আমি বুঝতে পারতেছি না আপনাদের কিভাবে যে বুঝাবো। আসলে এই মানুষ আর ফিরে আর পাবো না, কোনোদিন আর ফিরে আসবেও না। আপনার যদি টাকা লাগতো, ধরেন আপনার মেয়ের বিয়ার দিতে পারতেছেন না, কিছু টাকার সংকটে পড়ছেন, এই মানুষটার কাছে যাইবেন, আশকিরা বাইক পাড়া আশকিরা, তো তার বাসা। আসলে জিজ্ঞাসা করবো যে কি সমস্যাটা শোনার পরে যে বলবো যে ঠিক আছে, তোর 1 লাখ টাকা দিয়া পারি নাই, 50,000 টাকা আমার তরফ থেকে, বা 20,000 30,000 দিয়ে মেয়ের বিয়ার জন্য। একটা মুশকিলে পড়ছে, সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো, হয় টাকা দেওয়া বা না পরিশ্রম দেওয়া, আর না হয় হয়তো বুদ্ধি দেওয়া বা পরামর্শ দেওয়া। তো এই সমাজে এরকম ধরনের মানুষের সংকট, খারাপের প্রচারিত বেশি, ধোঁকাবাজ বেশি। তবে
আমি তো তার মাঝে মধ্যে স্মৃতিগুলো মনে করি, অনেক মনে করি। আমার কাছে খুবই ভালো লাগে এই মানুষটা। আর ফিরে হয়তো কখনো আমরা পাবো না। আমাদের থেকে একটা মূল্যবান মানুষ হারিয়ে ফেলেছি, হারায় ফেলেছি তাহলে। মিস করি, খুবই মিস করি। তার ছেলেরাও ভালো, ফোন করছে, জিজ্ঞাসা করছে কি করি, কোথায় থাকি, বর্তমানে কি কাজ করি, বিয়ে শাদী করছি কিনা, সব কিছুই খোঁজখবর আছে। আর এবার মনে করে আমাদের নাম্বারটা, তার আগে নাম্বারটা দিয়েছিলাম, হয়তো তাদের কাছ থেকে হারা গেছে বা আমাদের কাছ থেকে হারা গেছে, দুটার একটা। আসলে এবার নাম্বারটা দিয়ে আসলাম, আমারটা, আমার মার, আমার আব্বুর। একটা না একটা পাইবই, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে নাম্বার, তার জন্য দুইটা না 3টা নাম্বার দিয়েছি। তাদের দোয়া নিয়ে আবার ঢাকা চলে যাইতেছে। মরণ এমন একটা জিনিস, কেউ তার থেকে রেহাই পাবে না। আজ হোক, কাল হোক, পরশু হোক, মরণ দাওয়া করবেই। মরণ এমন একটা জিনিস, যার সাথে ঘটছে সেই বুঝতে পারতাছে যে মরণ যন্ত্রণাটা কত কষ্টের। কি কাজ করি আমরা, আসলে আমাদের ভিতরে ভালোবাসা, মানবতা খুব কম হয়ে গেছে। আজকালকার যুগটা দেখেন কি অবস্থা, কি নাফরমান মানুষ। মানুষ কেন এত নাফরমানি করতেছে আমি বুঝতে পারি না। কেন ভালো হইতেছে না, কেন ভালোভাবে চলতেছে না। কি কারে ধোকা দিব, কে কারে বাটপারি করবো, কে কার টাকা মাইরা খাইব, কে কার জমি মাইরা খাইব, ভাইয়ের হক মাইরা খাইব, কে মনে করো যে বেশি সুখে থাকতে পারবো, কে বড় বড় অট্টালিকা করতে পারবো, মার সাথে বাবার সাথে কি ব্যাধি করবো। আয় রে, প্রত্যেকটা দ্রব্যের মূল্যের দাম বলাহা অনেক। মধ্য শ্রেণীর লোকগুলা খুব কষ্টে আছে, খুব দুঃখে দিনগুলা কাটাইতেছে। দিন তো সবারই যায়, তবে কিছু কিছু মানুষের দিনগুলা খুব কষ্টের আর কান্নার দিনগুলা যায়। রক্ত আর মাংস মনে করেন একত্রিত হয়ে যায় এরকম। এত কষ্ট করেও দুবেলা 2 মুঠো ভাতের জোগাড় করতে পারতেছে না। কতটা কষ্ট মানুষের। প্রত্যেকটা মানুষের দৈনিক যে খাবার নিয়ন্ত্রণের যেটা লাগে, সেটা আমরা ছোটবেলা থেকে দেখাইছি নিয়ন্ত্রণের ভিতরে থাকে সাধারণ মানুষের মুঠে। আসলে এমন অবস্থাটা হয়েছে, সাধারণ মানুষের মুঠের থেকেও বাইরে গেছে না। এখন যারা টাকা ধরপাক করে মাইরা অট্টালিকা গড়েছে, কুমির বানিয়েছে টাকা, তারাই বর্তমানে টিকা থাকতে পারবো। আর না হয় গরিব দুঃখীরা মনে হয় আল্লাহ চালায় দেখা কোনো রং কেমনে আল্লাহ জানে। বর্তমান তো মানুষে 3 বেলার জায়গায় আমার মনে হয় মানুষ 2 বেলা 1 বেলা খাইয়া বাঁচতেছে। 3 বেলা খাবার তৌফিক সামর্থ্য নাই। বাজারে যাবেন আপনি 500-1000 টাকা কিছুই না, আপনি কিছুই করতে পারবেন না। কি করবেন ভাই, এত দাম যদি এত দ্রব্যের হয় তো ভাই আর কিভাবে চলবো ভাই? পোলাবেন, পড়ার লেখা, সংসারে তো আরও 5টা খরচ আছে, বইয়ের খরচ, কামাই কয় টাকা ভাই? সারাদিন একটা মানুষ শুধু পরিশ্রম করার পরেও 500 টাকা কামাইতে অনেক দম বেড়ে দেখা। মানুষের কষ্টটা আমি খুব বুঝি, বুঝলে কি হবে? আমার থেকে তো কিছু করার নাই, আমার তো অত ক্ষমতা আল্লাহ আমার দেন নাই যে আমি এই মানুষের প্রতারিত ক্ষমতাগুলা
মানুষের অপচয় ক্ষমতাগুলা আমি ধ্বংস করে দিতে পারতাম। আমার তো এরকম ক্ষমতা আল্লাহ দেয় না, যদি দিতেন তাহলে আমি অবশ্যই এই কাজটাই করতাম। একটা সুন্দর সুষ্ঠু একটা সৎ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করতাম, যেখানে থাকতো ভালোবাসা, একে অপরের প্রতি মিল মহাব্বত, ফ্যামিলির সাথে গভীর সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সাথে সামাজিক সম্পর্ক, ভদ্রতা, ব্যবসা বাণিজ্যের উপরে থাকবো আল্লাহ তাআলার রহমত, শান্তি। এক ভাইয়ের উপরে কষ্ট চাপায়া দেওয়া যেত না, এরকম একটা শান্তির বাংলাদেশ গড়ে তুলতাম, যেখানে প্রত্যেকটা মানুষের কথার দাম থাকতো, মূল্য থাকতো, অধিকার থাকতো। কতটা দুর্ভাগ্য, হতভাগ্য আমরা এমন একটা বাংলাদেশে আছি, কোনো মানুষের অধিকার নাই, কথা বলার অধিকারটাই নাই। লুট দরজ, লুটপাট, ধরপাক, মানুষ ঠকান, মানুষ নির্যাতন, মানুষের সাথে বেইমানি, হাজারি, লাঞ্ছনা, ছলনা, বাটপারি, যত খারাপ জিনিস আছে বর্তমান জগতে দেখতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত বালা মুসিবতের থেকে যেন মুক্তি করেন, আমিন। ভালো পথে যেন হাঁটতে পারি, ভালো পথে যেন চলতে পারি, মুরব্বিদের জন্য শ্রদ্ধা, সম্মান, ভক্তি করতে পারি, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম মাইনা কলেমা শাহাদাত পইরা, কলেমা তওবা পইরা যেন এই দুনিয়ার থেকে চইলা যেতে পারি, শেষ বিদায়। আমার বেশি কিছু আশাও নাই, আমার আশা একটাই, যেন আল্লাহ তাআলা আমারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সুযোগ দেন, আর ইবাদত বন্দেগী কইরা যেন এই দুনিয়ার থেকে মানুষের অন্তরের থেকে যেন দোস্তি না কইরা ভালোবাসা অন্তরের থেকে যেন পদায় কইরা এই দুনিয়ার থেকে যাইতে পারি। কোনো মানুষ যেন আমারে দেখলে খারাপ যেন না বলে, খারাপ মানুষরাও যেন দেখলে খারাপ যেন না বলে, এরকম একটা সুচরিত্রে রাখলাক দুনিয়া যেন এই দুনিয়ার থেকে যেন বিতাড়িত করে দেয় আল্লাহ তাআলা। এই আত্মবিশ্বাস আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা আমার যেন এই শেষ মনের ইচ্ছাটা যেন কবুল আর মঞ্জুর করে, আমিন। তো যাই হোক ভাই, কথা বলতে বলতে সৌন্দর্য গ্রামে নিয়ে কিছু একটু কথা বলি ভাই। আসলে কথা তো অনেক বলছি, বললেই ভাই শেষ হবে না ভাই। আবেগটা নিয়েই তো গেছি, দুঃসংবাদের কথাটা না শুনলে হয়তো যাওয়া হইতো না, আর এগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম না। তো যাই হোক, এত সুন্দর গ্রাম বাংলার দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এটা বিক্রমপুরের বেতকা ইসাপুরার রাস্তার দিকে হাঁটতাছি, টাকা আসার পথেই আমি এখানকার কিছু চরিত্র, দৃশ্য এবং সুন্দর বাংলার এক সুন্দর গ্রাম আপনাদের মাঝে তুলে ধরলাম। কত সুন্দর লাগতেছে আমার কাছে, সবুজ শ্যামলা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, বাতাস এবং সুন্দর এই রোদ, সুন্দর এই প্রাকৃতি, সব কিছু সুন্দর এই বৃক্ষ, সুন্দর এই পরিবেশ, সব কিছুই আমারে মুগ্ধ করে ফেলাইছে। আমি হয়তো প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি, আমার মনটা জুড়িয়ে গিয়েছে এরকম সুন্দর যে নাইস বাতাস, রোমান্টিক একটা বাতাস আমার মনের অশান্তিটা ক্লান্তটা বাতাসে দূর করে আসলে কিছু বলার মতন নাই আমার। এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে ফেলেছে কখন আমি নিজেও জানি না।
কি উপলক্ষ করে দিলেন? কত সুন্দর লাগতেছে আসলে। এই যে দেখছেন মানে ফসলি জমি, যেগুলো নাকি শীত মৌসুমে আপনার আলু থাকে খেতে, আলু ওঠানোর পরে যেই সময়টা, সেই সময়টা হলো এখন। দেখছেন কত সুন্দর ঘরবাড়ি, কিন্তু রেডিমেড ঘরবাড়িও কিনতে পাওয়া যায় এখান থেকে। ঘর কিনে নিয়ে আপনাদের 24 ঘন্টার ভিতরে আপনি ঘরে উঠে থাকতেও পারবেন। আসলে রেডিমেড ঘরগুলো বিক্রমপুরের অস্থির। আমাদের ঘরবাড়িগুলো বিক্রমপুরের এইরকম কোয়ালিটিগুলোই, এরকম কোয়ালিটি হয়, এত সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম, খেতে আপনার এরকম পরিবেশ, আপনার এখন মনে হয় ভুট্টা, এদিককার মানুষ আবার একটু ভুট্টা বা আপনার সরষা, তারপরে অন্য অন্য জিনিসগুলো এখানে ফসলগুলো আমাদের ওইখানে যেমন মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, আপনার হাতিমারা বা দলাগাঁও, এদিকটা মনে করেন আমাদের যে ইয়াগুলো আছে, খেতে যে সবজিগুলো চাষ হয়, সেটি হলো আপনার করলা, ঝিঙ্গা, মানে গরমের সময় যে সবজিগুলো আছে, লাউ শাক, বাঁধাকপি বা পালং শাক, এই ধরনের লাউ, কুমড়া, এগুলো মনে করেন আপনার চাষবাদ হয়। তারপরে আপনার আপনার এই বর্ষার সিজনে আস্তে আস্তে আবার দইঞ্চা লাগাই দিব। বর্ষার পানি শেষ, তারপরে দইঞ্চা উঠায় ফেলাইব, উঠায় আবার অন্য সবজি বা ফসলের আবার বিস্তারিত শুরু করবে। তো যাই হোক, এক এক জায়গায় বিক্রমপুরের ভিতরে এক এক জায়গায় এক এক রকমের আপনার চাষাবাদ হয়। তো সেগুলো দেখলাম, না দেখলে বুঝতে পারতাম না। আর কি বলবো, মানে এটা একটা নদীর উপরে ব্রিজ, লোয়ার ব্রিজ। যাই হোক, খুব সুন্দর লাগতেছে নদীটা। আর ওইখানে কিছু ছোট ছোট বাচ্চারা নদীর পানিতে গোসল করতেছে। সব কিছু মিলে ভালো লাগতেছে। আমার তো মন চাইতেছে যে এত গরম, এত প্রেশান, গলা শুকিয়ে যায় গরমের দিকে, তার ভিতরে বাসের ভিতরে যে সাইডে বইছি এই সাইডে রোদ বেশি পড়ছে। আসলে কি বলবো, মানে ভাইবেও উঠতে পারি না যে কি করব। পানিতে মন চাইতেছে যে ব্রিজ থেকে ফাল মারি, ডুবাই, অনেকক্ষণ করে ডুবাই। এত গরমটা আমি বুঝে পারব না যে কীভাবে আল্লাহ তাআলা যদি সূর্যর অবস্থাটুকু না দিলে আমি তো ওইখানে দম ফাইটা শেষ হয়ে যেত। কষ্ট হলেও তো সহ্য করতে হবে। এত রোদের তাপ, আসলে বুঝে পারব না যে গরম লাগতেছে। ও ঘরবাড়ি দেখা যাচ্ছে, মানুষ খুব কম এই রোদে, বাইরে খুব কম মানুষ হাঁটাচলা করতেছে।
কি সুন্দর প্রকৃতি, প্রকৃতি আমাকে ছাড়ে না, প্রকৃতির মায়ায় কেবল আমি প্রেমে পড়ে গেলাম। প্রকৃতি এমন একটা সৌন্দর্য, মনে হয় যে তার সাথে সারা জীবন কাটাতে চাই। আবার এই প্রকৃতি যদি আপনি সুস্থ হয়ে ওঠে, আপনার শেষ জীবনটাও নিতে প্রকৃতির এমন এক ভালো রূপ, খারাপ রূপ। তবে আমার কাছে প্রকৃতি ভালো রূপটাই আমার কাছে অনেক ভালো লাগে। সৌন্দর্য, তার মায়া, তার মহাব্বত, তার দেখুন কত সুন্দর লাগতেছে। আমার সবুজ গাছ গাছালি, প্রাকৃতিকের ছোঁয়া, কুয়াশা, মায়া, বাতাস সব কিছুই আমার উন্নত করে ফেলাইছে। প্রেমে পড়ে গেলাম। যাই হোক, আমি আমার এই চ্যানেলটা যদি থাকে এমবি রাজ আহমেদ ভ্রমণ, তাইলে আমি আপনাদের অন্য একদিন আমার এই নিজস্ব গ্রামের, আমার নিজ বাড়ির একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের এই বিক্রমপুরের অনেক ঐতিহ্য এবং অনেক কিছু কিছু ঐতিহ্য জিনিস আছে যেগুলো আমি আপনাদের মাঝে আমার নিজ গ্রামের ভিডিওতে তুলে ধরব। যাই হোক, চলতে আসছি সামনের দিকে, আগে বাড়াইতেছি। মানুষ সংখ্যা খুব কম, রাস্তা ফাঁকা, যানজট কম, তবে ড্রাইভার একটু আস্তে ধীরে চালাইছে। আমিও তার প্রতি রাগান্বিত না, কারণ আস্তে ধীরে যাওয়াটা ভালো। তাড়াহুড়ার কাজে নাকি ভালো না, তাড়াহুড়া করে তো মানুষ মরছে, তাড়াহুড়া করে আর কি লাভ হবে? আস্তে ধীরে বাড়িতে যেয়ে পৌঁছাইতে হলেই হয়েছে। গাড়িটাও চালাইছে, আস্তে ধীরে চালাইছে গাড়িটা, মানুষও কম, যানজট কম। নামার সুযোগ পাইনি, ভাবছিলাম একটা আইসক্রিম খাবো, তাই দোকানে আমি মুভ করছিলাম। তো অতি তাড়াতাড়ি ড্রাইভার বললো, ভাই নামবেন না, গাড়ি ছেড়া দিন, বেশি সময় লেগে দিব না। এই যে ছেড়ে দিছে, দেখছেন, বলতে না বলতেই নামতে চাইছিলাম, তো ড্রাইভার ভাইরে বললো আর নামতে চাইছিলাম। ড্রাইভার ভাই বললো যে না ভাই নামবেন না, ভাই ছেড়ে দেবো গাড়ি, আর নামলাম না। ঠান্ডা পানির বোতল কয়েকটা খাওয়া ভালো ছিল, এত গরম লাগছিল। কার জানি বিয়া বাড়ি, আমাদের বিক্রমপুরের যে আগের যে বিয়ার যে একটা রীতিনীতি, একটা সাহিত্য, এগুলো বর্তমান দেখাই যাচ্ছে না। আমাদের কিছু কিছু আঞ্চলিক যে পুরনো যে একটা সাহিত্যগুলো, এগুলো বর্তমান কেন রাখাটাই বড় কঠিন। আমাদের বিক্রমপুরের আর কিছু হোক না হোক, বিয়েতে আল্লাহর রহমতে টাকা খরচ করার ভিতরে উস্তাদ। কাপড়ের একটা গেট বানাইবো, তাতেই 4 থেকে 5 লাখ টাকা খরচ করে রাখা হয়। কাপড়ের গেট, কাপড় দিয়ে একটা গেট বানাইবো। যাই হোক, গাড়ি আপন মনে ছুটতেছে, বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি, প্লাস জানালার সাইডে গরমও লাগতেছে, প্লাস বাতাসও পাইতেছি। আর তারই মাঝে আপনার সুন্দর ক্ষেত, বিল, খাল, রাস্তা, গাছ, সবুজ, প্রাকৃতিক সব কিছু মিলে সৌন্দর্যটা উপভোগ করতেছি বাসে বসে বসে। আর আপনাদের মাঝেও তুলে ধরলাম এই সৌন্দর্যটা আমার সাথে, প্লাস আপনারা উপভোগ করুন এই সৌন্দর্য।
যাইতেছি নিজ গন্তব্যস্থানে, তারই মাঝে আপনাদের তুলে ধরলাম প্রাকৃতিক সৌন্দর্য। বিক্রমপুরের কোনো হিসাব পুরো আসে নাই। প্রত্যেকটা দোকানপাটই তেমন বন্ধ দেখতেছি। খেতে ভুট্টা, এদিকে বললাম না আপনার ভুট্টা, সরষা, গম এগুলো বেশি চাষাবাদ হয়। আমাদেরও এখানটা আবার এগুলো হয় না, আমাদের এখানে আবার অন্য সবজি চাষাবাদ করে। রাস্তায় কম সংখ্যক মানুষ, বাজারে মানুষজনই নেই, অটোতে গাড়িতে যাত্রী কম। এই যে দেখেন ওদিকে মনে হয় হয়তো ক্ষেতের যে সবজির যে ফসলের কিছু গাছগুলো যে মরে গেছে ওগুলো মনে হয় হয়তো জ্বালিয়ে দিয়েছে। এই যে মাঠে কাজ করতেছে কৃষকরা। ব্রিজের কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, দেখা যাইতেছে যে এরকম পুকুরের টাগর বেশি মনে হয় না ব্যবহার করে, মনে হয় এরকম ক্লাস মসজিদ দেখা যাচ্ছে। বাজার তো কমই দেখা যায়। আলুর গাড়ি সুন্দর পুকুরটা, মনটা চাইতেছে যে আমি এখানে অনেক গোসল করি। তো মানুষ গোসল করতেছে, পুকুরটাও বড়, অস্থির অস্থির। আই লাইক ইট। প্রাকৃতিকের মায়াটা আমাদের ছাড়ে না, বারে বারে সেই সুর, সেই গ্রাম বাংলার ঐতিহ্য, সেই গ্রাম বাংলার সৌন্দর্য আমার ক্লাস মুগ্ধ করে ফেলাইতেছে। আমি তো অস্থির হয়ে গেছি, পাগল হয়ে গেছি। সৌন্দর্যটা দেখতে আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। আপন গন্তব্যস্থানে অলরেডি মনে হয় সিরাজদি খান ছাইরা চলে আসছে। সিরাজদি খান বর্তমানে পুরো ছেড়ে সিরাজদি খানের ভিতরে আছে। অলরেডি মিল্টনের কাছাকাছি চলে আসতেছে। মিল্টনে পড়লে তো আমাদের কেরানীগঞ্জ এরিয়ার বিদ্যালয় অলরেডি সিরাজদি খানের ভিতরে আছে। কম সংখ্যক বাজারে দেখছেন, প্রয়োজনীয় কাজ ছাড়া মনে হয় না যে ঘরে গ্রামের লোকেরা বাইরে হয় ঘর থেকে। খুব কম সংখ্যক মানুষ দেখা যায়। অনেক অনেক দোকানগুলোই বন্ধ দেখতেছে।
ভিতরে মানুষ কম, বাজারে দোকানপাটও বন্ধ তেমন। বাসে তা দেখতে পেলাম, যেমন যাত্রীও আমাদের বাসে হয় না। প্যাসেঞ্জার নাই বোঝেন, যাত্রী উঠানোর জন্য এনে থামে, ওনে থামে, ওনে থামে, ওনে থামে, যাত্রী নাই। আমরা সিরাজদি খানের ভিতরেই আছি, বাজারে মনে হয়। সিরাজদি খানটাও মোটামুটি বড়। গাড়ি কম রাস্তায়। কি রোদটা আল্লাহ, এই রোদে এনার্জি ফুরে লাগা। তো যে কোনো মানুষ দুর্বল হয়ে রাস্তায় ঘুরে থাকো পিঠে। কি অবস্থা রে বাবা, শরীর চলে না এই দুর্বলতা। এই জমি মনে হয় বিক্রি করা হবে, ওই যে এখানে সাইনবোর্ড দেখলাম। এখানে জমির দাম কিরকম তো জানি না, বলতে পারবো না। তবে বর্তমান সব জায়গার দাম, বাংলাদেশে অনেক সব কিছু জিনিসের দামই বিক্রি, কোনোটা আরও অনেক আগের মতন আরও সস্তা নাই। সস্তার দিন বিল্লা জানগা, টাকার বস্তা হলে ঘরেতে বেরিয়ে দিব। টাকা বাইরে গেছে গা, টাকা হয়ে গেছে গা, মানুষের হাতে অনেক জিনিসের দাম গেছে গা, পাই না। এই একটা পুকুর, পুকুর দেখলে আর আমার ভালো লাগে না, গোসল করতে মন চায়, যে ডুবাইতে মন চায়। সে আগের ছোটবেলার যে সময়গুলো আমরা যেভাবে পুকুরে সময় কাটাইতাম, আনন্দ করতাম, উল্লাস করতাম, আসলে সেই দিনগুলো মনে করা যায়। এটা মনে হয় একটা আবাসিক মহল্লা।
সিরাজদি খানের ভিতরে আছি, নিমতলা হিনাই। দেখতে থাকুন, চোখ রাখুন কি হয়। আসলে এরকম যদি ঘুরতে যেতাম কত আনন্দ করতাম, আও কাও চিল্লা চিল্লি, গান গাইতাম, হাসাহাসি, ফালাফালি, নাচানাচি, বিনোদন করতাম, বুঝছেন। আসলে তো সেরকম করতে পারতাছি না। এটা তো এক বিরহ দুঃখ নিয়ে ঢাকা ব্যাক করতেছি। আসলে মনে আনন্দ নাই, আনন্দটা মইরা গেছে। সব জায়গায় অনেক বিল্ডিং হয়ে আছে গা, বিল্ডিং 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 ছাড়া আর কোনো ঘর বাড়ি নাই গা। যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিছি। আসলে উঠাইতে উঠাইতে ভালো লাগতে যে এত বড় ভিডিওটা হয়ে যাবে আমি ভাবতে পারি নাই। তো যাই হোক, আমি জানি আপনারা দেখতে অনেক বিরক্ত বোধ হবেন, আর যারা ভালোবাসেন আমার চ্যানেলটিকে, যারা ভালোবাসেন তারা হয়তো এই ভিডিওটা পুরোটাই দেখবেন। আর যাদের বিরক্ত বা যারা দেখতে ভালো লাগে না আমাকে, তারাই হয়তো আমার এই ভিডিওটা ছোট করে কিছু দেখে আবার হয়তো করতে পারে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে ভাই, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট কি করেন। আমি তো দেখি খালি জানি না নতুন চ্যানেল কিনা, এই থেকে হয়তো আমি মনে করি যে নতুন চ্যানেল পুরান হয় নাই, মানুষের মনে অনেক স্থান দিতে পারে না, জায়গা দিতে পারে না চ্যানেলটাকে, হয়তো এই জন্য আমার কমেন্ট আমি পাই না। তবে আমার বিশ্বাস আমি কমেন্ট পাবো, আমার বিশ্বাস এই ভিডিওটায় লাইকও আমি পাবো একটা দিন, সেই দিনের অপেক্ষায় আছি। তো অবশ্যই করবো, আর চেষ্টা তো অবশ্যই চালায় যাবো যতদিন আমি পারি, আমার শরীর আল্লাহ তালা যতদিন। আমার এই চ্যানেলটা ভালো কাজের জন্য আমি আছি, ভালো কাজের জন্য আমার এই চ্যানেলটা ব্যবহৃত হবে। কাজ উদ্দেশ্য কোনো খারাপ মানুষের লাঞ্ছনা করার জন্য আমি এই চ্যানেলটি ব্যবহার করব না। তো যাই হোক, আমি রাজা আহমেদ চ্যানেলটি যারা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার না দেখলে অপর একটা বাইকে দেখে আপনার একটা মূল্যবান শেয়ার কারণে হয়তো যাই হোক, এইভাবে আমার চোখ রাখুন।
দেখতে থাকুন, চোখ রাখুন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। Bye.
Aduh, apa tuh? Anak bosan. Ini sama tuh, Pak. Anak bosan.
এর আগে যে গেলাম ভাই আপ ডাউন করছি ভাই আপ ডাউন করছি ভাই 240 টাকা ভাই দুইটা লাইন ভাই এই জায়গায় কোনো কিছু নাই সব বাটপারি
নামেন 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 মহিলা